কাছে এসেছি, আপনি আমাদের আশীর্বাদ করুন মা। আশীর্বাদ করব? তোমাদের তো ইচ্ছে করছে এখনই এই উঠোন থেকে তাড়িয়ে দেই। আমি সারা গ্রামকে বলেছিলাম আমার ছেলে রাজকন্যা বউ নিয়ে আসবে, রত্নকচি তো পালকিতে চড়ে আসবে, আর তোর তো কোনো রাজকীয় পরিচয়ও নেই, তুই তো এক চোরের ঘরে বড় হওয়া মেয়ে। রাজেশ মায়ের সামনে দাঁড়িয়ে রেগে গিয়ে বলে ওঠে, এ আপনি কি বলছেন রাজপুত্র? আপনার বাবা মহারাজ অম্বিকা প্রসাদ এটা মেনে নেবেন? আপনি আমার জন্য নিজের রাজ্য ছাড়বেন? রাজ্য তো মাটির হয় চারু। বলুন বাবা, আপনার কথা আমি কখনো অমান্য করেছি? আমি এবার বড্ড ক্লান্ত রে মা, এই রাজমুকুট আমার মাথায় বইতে। ধরো ধরো ওকে ধরো। গ্রামবাসীরা লাঠি আর ঝাঁটা নিয়ে কালুকে তাড়া করে। কালু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে গ্রাম ছেড়ে পালায়। চারুলতা আসার আগে গ্রামে রাতের বেলা হেমরাজ্যের প্রাসাদে চারুলতার নিজস্ব কক্ষ। চারুলতার বিছানার ওপরে বসে আগামীকাল মধুপুরে যাওয়ার জন্য তার চোখে মুখে চিন্তার ছাপ। ধীর পায়ে সেখান থেকে এলেন রানী লতা। মেয়ের চিন্তিত মুখ দেখে তার বুকটা কেঁপে উঠল। চারুমা, তুই কি সত্যি কাল সকাল সকাল মধুপুরে যাবি? আমার বুকের ভেতরটা বড্ড কাঁপছে রে মা। রূপমঞ্জুরি যে জাল বিছিয়েছে, তুই কি একা সামলাতে পারবি? মা, তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো একা যাচ্ছি না, রাজপুত্র অরুণ আমার সাথে যাচ্ছে। আর মধুপুরে তো বাবা মধুরাজা আছে, তিনি তো আমাকে ঠিক আগলে রাখবে। আর তোমাকেও এখানে রেখে যাচ্ছি, যেন তুমি এদিকটা সামলাতে পারো। কিন্তু মা, তুই তো জানিস না ওই কালু আর রূপমঞ্জুরি কতটা নিচে নামতে পারে। আর তারা সাধারণ গ্রামের মানুষের মনে তোর নামে বিষ ঢুকিয়ে দিয়েছে। অবুঝ প্রজারা যদি তোকে ভুল বুঝে অপমান করে, যদি তোর দিকে পাথর ছোড়ে, আমি তোকে ওই অপমানের মুখে একা ছাড়বো না। তুই বরং এখানেই থেকে যা মা। মা, তুমি কি ভুলে গেলে আমি কার মেয়ে? আমি তোমার মেয়ে। আর যোগু বাবা আমাকে শিখিয়েছে সবসময় সত্যের পথে চলতে। আর যদি আমি ভয়ে এই রাজপ্রাসাদে লুকিয়ে থাকি, তবে তো কালু আর রূপমঞ্জুরি জিতে যাবে। তোমার আর বাবা মধুরাজের সন্তান নয় আমি কি এটা মাথা পেতে নেব মা? তুই একদম ঠিক বলেছিস মা। তোর গায়ে আমার রক্ত, তোর বাবার রক্ত। আমি তোকে আর আটকাবো না। তুই যা মা, আমার আশীর্বাদ তোর সাথে সবসময় থাকবে। তুই প্রমাণ করে দে সত্যকে কোনো মিথ্যে গুজব দিয়ে আটকানো যায় না। তুমি শুধু আমায় প্রার্থনা করো মা, আমি কথা দিচ্ছি মধুপুর মানুষের চোখের উপর থেকে আমি মিথ্যের পর্দা এবার সারা জীবনের মতো নিজের হাতে ছিঁড়ে দেব। আর তারপরে আমি হেমরাজ্যে ফিরবো। তুমি আমার যোগু বাবা, জয়ামার, মীরার খেয়াল রাখো। কাল সকালে সূর্য আমার জন্য নতুন জয়ের আলো নিয়ে আসবে। আগামীকাল কঠিন লড়াইয়ের জন্য চারুলতা এখন মানসিকভাবে পরিপূর্ণভাবে প্রস্তুত। মধুপুরের গ্রামের বাজার। কালু সাধুর বেশ ধরে চারুলতার নামে মিথ্যে রটানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামের একজন বয়স্ক লোক এবং কৃষক তার কথা শুনে রেগে যায়। তারা কালুকে ঘিরে ধরেছে। ওহে সাধু, তুমি কোথা থেকে এসেছো? আমাদের যুবরানী চারুলতা মায়ের নামে আজে বাজে কথা বলছো যে চারুমা আমাদের রাজার মেয়ে নয়। আরে বাবা, আমি তো সত্যি কথাই বলছি। আমি তো ত্রিকাল ধরছি সাধু, আমার চোখে সব ধরা পড়ে। ওই মেয়ে তোমাদের গ্রামের সব শান্তি কেড়ে নেবে। ত্রিকাল দোষী সাধু, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রত্নগড়ের রানীর পাঠানো কোনো গুপ্তচর। আমাদের চারুমা যখন নিজের হাতের কাজ দিয়ে আমাদের তাঁতিদের নতুন জীবন দিল, তখন তুমি কোথায় ছিলে? চারুমা আমাদের পেটে ভাত জুগিয়েছে, আর তুমি এসেছো আমাদের মনে বিষ ঢালতে। এই দেখো দেখো সবাই, এ তো কোনো সাধু নয়, এ তো কোনো বহুরূপী চোর। রত্নগড়ের রানী রূপমঞ্জুরি নিশ্চয় একে পাঠিয়েছে আমাদের বোকা বানাতে। আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। ছাড়বো মানে? তোমাকে আজ এই গ্রামের পুকুর দিয়ে তাড়িয়ে তবেই ছাড়বো। আমাদের চারু মায়ের দিকে আঙুল তুললে মধুপুরের মানুষ হাত ভেঙে দিতে পারে, সেটা গিয়ে তোমার রানী রূপমঞ্জুরিকে বলো। এই ধরো ধরো ওকে ধরো। গ্রামবাসীরা লাঠি আর ঝাঁটা নিয়ে কালুকে তাড়া করে। কালু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে গ্রাম ছেড়ে পালায়। চারুলতা আসার আগে গ্রামের মানুষের ভালোবাসার কাছে রূপমঞ্জুর মিথ্যে রটানো চক্রান্ত একদম ধূলিসাৎ হয়ে যায়।
হেমরাজের বাজারে ব্যাবলার ক্যাবলার নতুন খাবারের দোকান। মীরা এখন অনেক বদলে গেছে। দামি গয়না শাড়ির মোহ ছেড়ে সে সাধারণ সুতি শাড়ি পরে ভ্যাবলাকে সাহায্য করছে। মীরা এক মনে শালপাতা পরিষ্কার করছে আর ভ্যাবলা হাসি মুখে বড়া ভাজছে। কিন্তু ক্যাবলা এক পাশে মন খারাপ করেছে। তখনই চারুলতা রাজপুত্র অরুণ সেখানে এলো। আরে সারু দিদি, রাজপুত্র মশাই, আসুন আসুন, আজ মীরা নিজের হাতে আপনাদের জন্য খাবার সাজিয়েছে। মীরা, তুই তো দেখছি ভ্যাবলার দোকানের অর্ধেক কাজে একাই সামলে নিচ্ছিস। তোর এই পরিবর্তন দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বোন। দিদি, তুমিই তো শিখিয়েছ নিজের পরিশ্রমে যেসব পাওয়া যায় তা কোনো রাজকীয় ঐশ্বর্যে নেই। ভ্যাবলা তো কষ্ট করে আর আমি ওর বউ হয়ে যদি ওর পাশেই না দাঁড়াই তবে কেমন দেখায় বলো দেখিনি। আমি এখন খুব শান্তিতে আছি দিদি। ভ্যাবলার তো কপাল খুলে গেছে, কিন্তু এই কোনায় আমাদের ক্যাবলা ভাই এমন মুখ ভার করে আছে কেন? কি হয়েছে ক্যাবলা, তোমার কি হলো? আর বলবেন না রাজপুত্র মশাই, ভ্যাবলাদার তো মীরা বৌদির সাথে আছে। দুজন মিলে হাসতে হাসতে কাজ করছে আর আমার বউ ময়না মধুপুরে একা ফুচকার দোকান সামলাচ্ছে। বউটার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমাকে ছাড়া এতদিন আছে, নিশ্চয় রেখে আগুন হয়ে আছে আমার ময়না। আমার আজ কিছু ভালো লাগছে না। তোর আর একা গিয়ে মন খারাপ করতে হবে না ক্যাবলা। আমরা সবাই আজই মধুপুরে যাচ্ছি। বাবা চিঠি পাঠিয়েছে। তাছাড়া আমার মধুপুরের মাটিও বড্ড দেখতে ইচ্ছে করছে। তুই তৈরি হয়ে নে, আমরা মধুপুরে গিয়ে সবার আগে তোর ময়নার ফুচকার দোকানে যাব। সত্যি দিদি, তাহলে তো খুব মজা হবে। চলো চলো, আমি আজই ময়নার জন্য একটা সুন্দর উপহার কিনে নিয়ে যাব। আজ ময়নার হাতে টক ঝাল ফুচকা খাবো। মধুপুরের বাজারে ময়না একা হাতে ফুচকার দোকানে কাজ করছে। তার মুখ বেশ গোমরা। ঠিক তখনই চারুলতা, রাজপুত্র, অরুণ, ক্যাবলা সবাই সেখানে এসে দাঁড়ালো। ক্যাবলা আস্তে করে ময়নার পেছনে গিয়ে দাঁড়ায়। ওগো ফুচকাওয়ালি, আমাকে এক শালপাতা ফুচকা দেবে? খুব কড়া করে তেঁতুল জল দিও কিন্তু। ময়না পেছনে না ঘুরেই রেগে গিয়ে বলে, ফুচকা পুড়িয়ে গেছে, যাও তো এখান থেকে। যা নিজের ঘরের বউয়ের কথা মনে থাকে না, রাজপ্রাসাদের খাওয়া দাওয়া রেখে বউকে ভুলে যায়, তাকে আবার ফুচকা দেব? আরে আমার ময়না বউ, আমি কি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি? এই দেখো, আমি তোমার জন্য হেমরাজ্যের বাজার থেকে কি এনেছি। ময়না ঘুরে তাকায়। ক্যাবলার হাতে একটি সুন্দর লাল রঙের রেশমি শাড়ি। চারুলতা দূরে দাঁড়িয়ে আছে। ময়না শাড়িটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু রাগের ভান করে। ও মা, এখন বুঝি দামি শাড়ি আর নূপুর দিয়ে বউয়ের রাগ ভাঙানো হচ্ছে? এতদিন যে আমাকে একা ফেলে রেখে রাজপ্রাসাদে আরাম করলে, তখন আমার কথা মনে পড়েনি? জানো আমার একা একা কত কষ্ট হয়েছে, আমি আমার কি দশা হয়েছে দেখো। আমার খুব ভুল হয়ে গেছে গো বউ। সারু দিদি আমাকে আর ভ্যাবলাকে রাজকীয় রাঁধুনি বানিয়ে দিয়েছিল, তাই কাজের খুব চাপ ছিল। কিন্তু আমি মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। এবার আমি তোমাকে আর একা রাখবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও না গো। ময়না খিল খিল করে হেসে ওঠে। হয়েছে হয়েছে, চারুদিদি আর রাজপুত্র দাঁড়িয়ে আছে আর তুমি এমন করছো, আমার কিন্তু এবার লজ্জা করছে। দিদি, তুমি এখানে এসো, আমার ছোট্ট দোকান আজ ধন্য হয়ে গেল। তোর স্বামী তো তোর কথা ভেবে ভেবে ওখানে পাগল হয়ে যাচ্ছিল রে ময়না। ওকে আর বকিস না, এবার থেকে তোরা একসাথেই থাকবি। চল, এবার তোর হাতের দুটো ফুচকা খাওয়া যাক। সবাই মিলে আনন্দে হাসাহাসি করে। ময়না আর ক্যাবলাই মিষ্টি খুনসুটি গল্পের পরিবেশে একটা চমৎকার আনন্দের ছোঁয়া নিয়ে আসে। মধুপুর রাজপ্রাসাদের বিশাল দরবার কক্ষ। চারুলতা এবং রাজপুত্র অরুণ সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। রাজা মধুরাজার চোখে মুখে আজ পরম শান্তি এবং গর্ব। মধুরাজা সিংহাসন থেকে নেমে এসে চারুলতার মাথায় হাত রেখে বলে, আমার চারু মা, তুই তো আসার আগে এই মধুপুরের মন জয় করে নিয়েছিস। জানিস, রূপমঞ্জুরির সেই গুপ্তচর এসেছিল তোর নামে অপবাদ দিতে। আমি প্রহরীদের পাঠানোর আগে আমার গ্রামের সাধারণ প্রজারা তাকে গ্রাম ছাড়া করেছে। সত্যি বাবা, আমার মধুপুরের মানুষেরা আমাকে এত বিশ্বাস করে। আমি তো ভেবেছিলাম হয়তো তারা আবার নতুন করে প্রমাণ দিতে বলবে। প্রমাণ তো তুই নিজের কাজ দিয়ে করে দিয়েছিস মা। মানুষের পেটে যখন খাবার থাকে আর মনে যখন শান্তি থাকে, তখন তারা কোনো মিথ্যা গুজবে কান দেয় না। তুই হেমরাজ্য আর মধুপুর দুটো রাজ্যকে নতুন জীবন দিয়েছিস। এবার আমার একটা কথা তোকে রাখতেই হবে মা। বলুন বাবা।
আপনার কথা আমি কখনো অমান্য করেছি? আমি এবার বড্ড ক্লান্ত রে মা। এই রাজমুকুট আমার মাথায় বইতে ইচ্ছে করে না। আমি চাই তুই এবার এই বাবার রাজ্যের দায়িত্ব নে। তুই আনুষ্ঠানিকভাবে মধুপুরের রানী হিসেবে এই সিংহাসনে বস। তোর হাতে আমার প্রজারা সব সময় সুরক্ষিত থাকবে। মধুরাজের এই কথা শুনে চারুলতা থমকে দাঁড়ালো। রাজপুত্র অরুণ চমকে উঠল। দরবার কক্ষে পিনপতন নীরবতা নেমে এলো। রাজপুত্র অরুণ বিনীত স্বরে কিন্তু একটু চিন্তিত হয়ে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আপনার প্রস্তাব অত্যন্ত সম্মানজনক, কিন্তু চারু যদি মধুপুরের রানী হয়ে এখানে থেকে যায় তবে হেমরাজ্যের কি হবে? হেমরাজ্যের তাঁতিরা, আমাদের রাজ্যের অর্থনীতি সবকিছু তো চারুর হাতের মুঠোয়। চারুকে ছাড়া হেমরাজ্য তো অন্ধকারে ডুবে যাবে। আমি বুঝতে পারছি রাজপুত্র, কিন্তু চারু তো আমার জন্ম দেওয়া মেয়ে। মধুপুরের সিংহাসন তো ওর জন্মগত অধিকার। ও তো সারা জীবন হেমরাজ্যে থাকতে পারবে না। বাবা, আপনি আপনি আমাকে খুব বড় একটা দোটানায় ফেলে দিলেন। একদিকে আমার জন্মভূমি মধুপুর, অন্যদিকে আমার কর্মভূমি হেমরাজ্য। আমি কি করে দুটোর মধ্যে একটা বেছে নিতে পারি? তুই একটু সময় নে মা। তুই শান্ত মাথায় ভেবে দেখ। আমি তোকে জোর করব না, কিন্তু বাবা হিসেবে এটা আমার সবচেয়ে বড় ইচ্ছে। রাতের বেলা মধুপুর রাজপ্রাসাদে খোলা ছাদ, আকাশে বড় একটা চাঁদ উঠেছে। চারুলতা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল টলটল করছে। ধীর পায়ে রাজপুত্র অরুণ তার পেছনে এসে দাঁড়ালো। অরুণের কণ্ঠস্বর আজ একটু ভারী। চারু, তুমি কি কাঁদছো? বাবার প্রস্তাবে তুমি খুব চিন্তায় পড়ে গেছো, তাই না? হ্যাঁ রাজপুত্র, আমার মনে হচ্ছে আমি যেন দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছি। মধুপুর আমার বাবার রাজ্য। এখানকার মানুষের আজ আমাকে এতটা ভরসা করলো। আমি তাদের কিভাবে না বলি? আবার হেমরাজ্যের মা লতা, যোগু বাবা আর ওই হাজার হাজার তাঁতি, তারা তো আমার দিকেই তাকিয়ে চেয়ে আছে। আমি কি করব বলো তো? আমার কথা কি তুমি একবারও ভাববে না চারু? তুমি যদি মধুপুরের রানী হয়ে থেকে যাও তবে আমি হেমরাজের ওই বিশাল রাজপ্রাসাদে একা কি করে থাকবো? তুমি ছাড়া ওই রাজপ্রাসাদ তো আমার কাছে একটা পাথরের খাঁচা ছাড়া আর কিছুই নয়। রাজপুত্র, আপনি জানেন আপনার জায়গা আমার জীবনে কোথায়? আপনাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। কিন্তু রাজ্যের দায়িত্ব, বাবার মুখের দিকে তাকিয়ে তো আমি নিজের ভালোবাসার কথা ভেবে স্বার্থপর হতে পারি না। ভালোবাসা কখনো স্বার্থপর হয় না চারু। তুমি যদি মধুপুরের সিংহাসনেই বসতে চাও তবে তাই হবে। আমি হেমরাজ্যের রাজপুত্রের পথ ছেড়ে দেব। আমি তোমার পাশে এসে মধুপুরের সাধারণ একজন সেনাপতি হয়ে থাকবো। তবুও আমি তোমাকে ছেড়ে যাব না। এ আপনি কি বলছেন রাজপুত্র? আপনার বাবা মহারাজ অম্বিকা প্রসাদ এটা মেনে নেবেন? আপনি আমার জন্য নিজের রাজ্য ছাড়বেন? রাজ্য তো মাটির হয় চারু, কিন্তু আমার পৃথিবী তো তুমি। আমি জানি তুমি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে কারোর ক্ষতি হয়। তুমি শুধু নিজের মনের কথা শোনো। তুমি যে পথে বেছে নেবে আমি সেই পথেই তোমার ছায়া হয়ে থাকবো। চাঁদের আলোয় এই দুজন মানুষের গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস এক অপূর্ব আবেগময় পরিবেশ তৈরি করলো। চারুলতার ভেতরের দোটানা কাটলো কিনা জানা নেই, কিন্তু অরুণের এই কথায় তিনি এক নতুন শক্তি খুঁজে পেল। পরদিন সকালে রাজসভায় দরবার কক্ষে সবাই উপস্থিত। মধুপুর রাজ্যের রাজা, রাজপুত্র অরুণ, মন্ত্রী মশাই সবাই চারুলতার দিকে তাকিয়ে আছে। চারুলতার মুখে আজ কোনো দোটানা নেই, বরং এক অদ্ভুত উজ্জ্বল আত্মবিশ্বাস। মা চারু, তুই কি রাতে ভেবেছিস? তুই কি সিদ্ধান্ত নিলি? বাবা, আমি অনেক ভেবেছি। আপনি বলেছেন আমি মধুপুরের মেয়ে, আর রাজপুত্র বলেছে হেমরাজ্য আমাকে ছাড়া অচল। আমি দুটো রাজ্যকেই ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই। তার মানে তুই কি করতে চাস মা? বাবা, আমি শুধু মধুপুর বা হেমরাজ্যের রানী হতে চাই না। আমি প্রস্তাব দিচ্ছি, আজ থেকে মধুপুর আর হেমরাজ্যের মধ্যে কোনো সীমানা থাকবে না। দুটো রাজ্য মিলে এক হয়ে যাবে। আমাদের ব্যবসা, আমাদের তাঁতি, আমাদের নিরাপত্তা সব এক হবে। আমি আর রাজপুত্র অরুণ দুজনে মিলেই দুই রাজ্যকে একসাথে পরিচালনা করব। এতে আপনার মধুপুরও সুরক্ষিত থাকবে আর হেমরাজ্যের অর্থনীতিও বাড়বে। চারু, তুমি এক অভাবনীয় কথা বলেছ। দুই রাজ্য এক হয়ে গেলে রত্নগরের রানী রূপমঞ্জরি আর কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। সাবাস মা, তুই তো শুধু রানী নোস,
তুই তো এক মহামতি সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখালি আমাদের। আমি তো তোর এই সিদ্ধান্তে পুরো রাজি। আজ থেকে দুই রাজ্যের মিলনের কাজ শুরু হবে। মধুপুরের মোড়ল বাড়ির উঠোন। হঠাৎ মোড়লগিন্নি হন্তদন্ত হয়ে উঠোনে এলেন। ওরে রাজেশ, ও মা জেসমিন, তোমরা কি খবর পেয়েছো? পুরো গ্রামে এখন আনন্দের বন্যা বইছে। কি হয়েছে মা, তুমি এত খুশি কেন? গ্রামের মানুষকে আবার কোনো উৎসব করছে নাকি? আরে উৎসব তো হবেই। তুই জানিস নে আমাদের বর্তমান রাজকন্যে চারুলতা কত বড় একটা কাজ করেছে। সে নাকি মহারাজকে বলে হেমরাজ্য আর মধুপুরকে এক করে দিয়েছে। এখন থেকে দুটো রাজ্য মিলে একখানা রাজ্য হবে, আর চারুলতার রাজপুত্র অরুণ হবে এক বিশাল রাজ্যের হর্তাকর্তা। বাবা যাই। সত্যি মা, চারু দিদি সিদ্ধান্ত নিয়েছে? দিদি তো একেবারে অসম্ভবকে সম্ভব করে দিল। এ তো দুই রাজ্যের মানুষের খুব ভালো হবে। দিদিকে একবার চোখের দেখা দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। তোমাকে তো দেখতে যেতেই হবে বৌমা, তুমি তো চারুলতার নিজের বোনের মতো। শোনো মা জেসমিন, আমি আগে তোমাকে অনেক কটু কথা বলেছি, রাজকন্যা নও বলে অনেক অপমানও করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, তুমি হঠাৎ জেসমিনের কাছে ক্ষমা চাইছো? ব্যাপার কি? তোমার মনে আবার কোনো লোভ জাগেনি তো? জি বাবা, তুই আমাকে এত খারাপ ভাবিস? আমি তো ভাবছি চারুমা এখন কত বড় মহারানী হয়ে গেল, আর জেসমিন ওর এত কাছের মানুষ। জেসমিন যদি একবার চারুমাকে গিয়ে বলে, তবে তোর জন্য তো বিশাল কোনো কাজ উঠে যাবে। হয়তো এই দুই রাজ্যের কোনো বড় সেনাপতি হয়ে যাবি তুই। মা, আমি আপনার কোনো কথায় কষ্ট পাইনি, কিন্তু মা আমি চারু দিদির কাছে কোনো কাজের জন্য বা অর্থের জন্য যাব না। রাজেশ বাবু আর আমি মাটির ঘরের সাধারণ জীবনে সুখে আছি, আর রাজপ্রাসাদের ঐশ্বর্য চাই না মা। দিদি ভালো থাকুক, শুধু এইটুকুই আমরা চাই। একদম ঠিক বলেছো জেসমিন। মা, তুমি তুমি তোমার ওই লোভের কথা ভুলে যাও। আমি আর জেসমিন আজ বিকেলেই চারু দিদির সাথে দেখা করতে যাব। তবে কোনো কিছু চাইতে নয়, শুধু দিদিকে অভিনন্দন জানাতে। মোড়লগিন্নি একটু দমে গেলেও জেসমিন আর রাজেশের এই নির্লভ ভালোবাসা দেখে তিনি আর কথা বাড়াতে পারলেন না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।